দিনটা যদি শুরু হয় এদের সেবা করে তাহলে কারই না ভালো লাগে বলুন। ঘুম থেকে উঠে এরা চলে আসে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে বেলা 11:30। বেদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি চেষ্টা করছি যে ওকে কীভাবে ঘুম পাড়ানো যায়। ওকে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রৌদ্রু। রৌদ্রু বলতে একদম মনে হচ্ছে যে বাইরে মনে হয় সূর্য একদম ফেটে পড়ছে, এরকম পরিমাণে রৌদ্রু দিয়েছে। গত 12-13 দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে, আর তখন একদম রাস্তাঘাটে জল জমে গিয়েছিল। আর এই কন্টিনিউ বৃষ্টির পরে সূর্য মামা এমনভাবে দেখা দেবে ভাবতে পারিনি, একদম ফাটাফাটি গরম আর রোদ দিয়ে। তো এতদিন তো ঘরের মধ্যে জামা কাপড় শুকানো হয়েছিল শুধু হাওয়াতেই। তো যেহেতু রৌদ্রু এসেছে তাই কিন্তু বেদের জামা কাপড়গুলো বাইরে বের করে দিয়েছি। আর বড় জামা কাপড়, বেডশিট সব কিছু কিন্তু ছাদে দেওয়া আছে। আর এই ছোটো জামা কাপড়গুলো দিয়েছি এখানে ঘরের সামনে একটা স্ট্যান্ডের মধ্যে। আর যেই ঝুড়িটার মধ্যে জামা কাপড়গুলো থাকে সেগুলোও কিন্তু দিয়েছি। আর আমাদের বাঙালিদের তো অভ্যাসই আছে, প্রচণ্ড বৃষ্টি হলে ঘরের মধ্যে গাদা গাদা জামা কাপড় ধুয়ে শুকিয়ে রাখবে, আর রৌদ্র উঠলে সেগুলোকে শুকানোর পালা। তো আজকে এতটা পরিমাণে রৌদ্র দিয়েছে যে বাইরে কিন্তু একদমই দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আজকে দুপুরে রান্না কিন্তু শুধু আমি আমার একজনের জন্যই করব, বেদের জন্যও করব। কারণ বাপ্পা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কোচবিহার চলে গেছে। আর ও কিন্তু সারাদিনে বাড়িতে আসবে না, দুপুরেও তো খেতে আসবে না। তো ম্যাক্সিমাম দিন কি হয়, বাপ্পা বাড়িতে না থাকলে কিন্তু আমি সিদ্ধ ভাত করেই খাই। কিন্তু আজকে কি হয়েছে, একটা শিং মাছ দেখি একদম আধমরা হয়ে গেছে। তা ভাবলাম ওটা আমার জন্যই রান্না করি, কারণ বেদ কিন্তু কালকেই মাছ খেয়েছে। আর এর জন্য কিন্তু আমি বটবটি, পেঁপে আর আলু দিয়ে কিন্তু শিং মাছটা ঝোল করব। আর বেদের জন্য খিচুড়ি করব, তার জন্য চাল আর ডাল নিয়েছি। আর ওর বিভিন্ন রকমের সবজি, ওকে তো আমি অনেক রকমের সবজি খাওয়াই, আর আজকে ওকে খাওয়াবো ডিম। তো এখন কি করছি, আগে চালটাকে ধুয়ে রাখি, চাল সবজি টবজিগুলোকে আগে ধুয়ে রাখি, তারপরে বেদ যখন ঘুমাবে তখন কিন্তু আমি রান্না করব। আমি কিন্তু আগের থেকে চালটাকে ধুয়ে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখি, এর ফলে কি হয়, ভাতটা কিন্তু ঝরঝরে হয়। আর যেহেতু আমি একা খাবো তাই কিন্তু আমি এই ছোট্ট সসপ্যানটাতেই কিন্তু রান্না করব। এখানে কিন্তু হাফ কৌটোর থেকেও কিন্তু কম চাল আছে। তো এইভাবেই কিন্তু চালটাকে অনেক বারবার ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। আর তার সাথে কিন্তু আমি সব সবজিগুলোকেও কিন্তু ধুয়ে নেব একসাথে। আর এখানে বেদের জন্য ও যে চামচটা দিয়ে খায় সেটা দিয়ে 1 চামচ চাল ডাল ভিজে রেখেছি, আর সবজিগুলোকেও ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু যে আমি 1 বাটি সবজি নিয়েছি সেটা কিন্তু শুধু 1 বেলার জন্য না, 2 বেলার জন্য, দুপুরে আর রাতের জন্য। তো আমি না আলাদা করে নিচ্ছি, দুপুরেরটা আলাদা করে নিচ্ছি আর রাতেরটা আলাদা করে নিচ্ছি, তাহলে কিন্তু সুবিধা হবে। আর আমি আজকে কিন্তু সবজিতে নিয়েছি অনেক কিছু, গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, বটবটি, পেঁপে, আর আলু ছিল আমাদের ঘরে, নর্মাল খাওয়ার আলু ছিল। সব কিছু দিয়ে কিন্তু খিচুড়িটাকে বানাবো, এই জন্য কিন্তু আমি হাফ হাফ করে নিলাম। আর একবারে কেটে রাখি তাহলে কিন্তু সুবিধা হয়, কারণ যেহেতু একা, ওকে নিয়ে অসুবিধা হয় বারবার কাটা বাছা করতে। আর সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো সব কিছু ধুয়ে নিয়ে এখন বাইরে আবার আসলাম। তো মানি প্ল্যান্ট গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছিল, প্রায় 2-2.5 ফুট লম্বা হয়ে গিয়েছিল। ওটাকে কেটে আমি এই কিছুদিন আগে কেটেছি, তাই কেটে না ছোট করে দিয়েছিলাম। তো ওটাকে একটু রোদ্রে দিলাম, রোদ্রে না বারান্দাতে দিলাম, রোদের তাপটা পাবে, কারণ যে পরিমাণ রৌদ্র দিয়েছে দেখতেই পাচ্ছেন। আর যেহেতু নতুন মাটি দেওয়া আছে তাই কিন্তু মাটিটা একটু বেশি স্যাঁতস্যাঁতে, আর রোদ্রে দিলে কিন্তু মাটিটাও শুকিয়ে যাবে। আর এদিকে তো বেদকে আমি পায়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে ঘুম পাড়িয়ে নিয়েছি। আর এখন ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাতে যাব। যতক্ষণে ঘুমায় ততক্ষণে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। তো ওকে শুয়ে রেখে এসে এখানে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আগে আমি আমার সবজিটা করে নেব। আর আমি কিন্তু 1 তরকারি ভাতই রান্না করব। তো আগে কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে ভেজে নেব, তার জন্য কিন্তু তেল গরম করে আগে একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ দিলে কি হয়, যেহেতু মাছটা একদম টাটকা মাছ, তাহলে ছিটে আসে না গায়ের মধ্যে হলুদ দিয়ে এইভাবে ভাজা করলে। আর আমি কিন্তু একদম কড়কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব, কারণ এগুলো লোকাল মাছ কিন্তু বেশি না ভাজলেও হয়। আর আমি কাকিমার ছাদের থেকে 3টা লঙ্কা নিয়ে এসেছিলাম, ওই লঙ্কাগুলোকেও আমি দেবো। গাছের লঙ্কা কিন্তু খেতে প্রচণ্ড ঝাল হয়।
মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু আমি আগেই দেবো না, তাহলে কিন্তু মানে ঝাঁসটা উঠে কিন্তু বেদের কাশি উঠতে পারে, আর তাহলে কিন্তু উঠে যাবে। আর লঙ্কাটা কিন্তু আমি শেষে দেব। তা পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। আর আমি কিন্তু একদম কোনো রকমের কোনো মশলা ইউজ করব না, কারণ আমি যখন একা খাই তখন কিন্তু আমি একদম সিম্পলভাবে খাই। আর কোনো সবজি কিন্তু একদম কড়া করেও ভাজি না, মানে আধা আধা ভাজা করে, মানে যাকে বলে হেলদি খাবার, একদম হেলদিভাবে খাই। কোনো রকমের কোনো মশলা ইউজ করি না, বাপ্পা থাকলেও সেরকম কোনো মশলা ইউজ করি না। তারপরেও জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এইসব দেই, কিন্তু আছে কিন্তু আমি কোনো কিছুই দিব না। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা হয়তো দেখে ভাববেন যে এটা আবার কেমন ধরনের খাওয়া, কিন্তু এইভাবে কিন্তু মশলা রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো ওইদিকে মাছের তরকারিটা হতে থাক, ততক্ষণে বেদের খিচুড়িটাও প্রিপারেশন করে রাখি, পরে রান্না হয়ে গেলে গ্যাসে বসিয়ে দিতে পারবো। তো প্রেশার কুকারের মধ্যে খিচুড়িটা মানে চাল ডাল সবজিগুলো নিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাকে আমি মানে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। যখন আমার রান্নাটা হয়ে যাবে তারপরে কিন্তু আমি ওর খিচুড়িটাকেও বসিয়ে দেব। তো এই দিয়ে কিন্তু মাছের ঝোলের জন্য কিন্তু সবজিটাও ভাজা হয়ে গেছে। দেখুন কতটুকু পরিমাণ, না কম রান্নার জন্য কিন্তু আমি একটা ছোট্ট কড়াই ব্যবহার করছি, কারণ বড় কড়াই কিন্তু এতটুকু রান্না কিন্তু মানে বেকার, কড়াইটাকেই নষ্ট বলে। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা 3টাও দিয়ে দিলাম। 3টা লঙ্কা এই জন্যই দিলাম কারণ এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। তো দেখুন আমি কিন্তু একদম কড়া ভাজিনি, আধা আধা ভাজা হয়েছে। তারপরে কিন্তু এর মধ্যে আমি জলটাকেও দিয়ে দিলাম। তো এদিকে মাছটাকেও দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে। তার মাছটাকে দিয়ে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফোটাবো, কারণ ঝোলটা তো আগেই ফোটানো হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। দেখুন মাছের ঝোলটা মানে হয়ে গেল প্রায়, ভাতটা এতক্ষণে হলো। তো ভাতের মারটাকেও আমি ছেঁকে নেব। মানে বাড়িতে কেউ থাক আর না থাক, নিজের খাওয়ার জন্য রান্না করতে হয়। মানে সংসারের কাজকর্ম তো করতেই হয়, একদিনও কিন্তু রান্নার থেকেও কিন্তু রেস্ট পাওয়া যায় না, নিজের পেটের চিন্তাটাও করতে লাগে। তো নর্মালি তো বাবা যদি না থাকে না, আমি সিদ্ধ ভাত বা কোনো সময় সিদ্ধ ভাতও করি না, বেদের খিচুড়িটা একটু বেশি পরিমাণে করি, ওটাই খেয়ে নিই। কিন্তু আজকে বললাম না, মাছটা একটু আধমরা আধমরা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম মাছটা তো মরেই যাবে, আর বেদকে তো মাছটা আজকে খাওয়াবো না, যেহেতু কালকে খাইয়েছি। তাই কিন্তু আমি আজকে আমার জন্যই মাছটা রান্না করলাম। তা না হলে কিন্তু আমি বেদের খিচুড়ি একটু বেশি করে করতাম, ওখান থেকেই খেয়ে নিতাম। আমি কিন্তু আমার একার জন্য কিন্তু একদমই কষ্ট করে রান্না করি না, কারণ এমনিতেই মানে কাজ থাকে টুকটাক। আর বেদ তো সারাদিন একদমই ঘুমায় না। এই যে ঘুম থেকে উঠেছে, ও যে ঘুমিয়েছে, এই ঘুম থেকে উঠলে কিন্তু ও আর ঘুমাবে না। তো বেকার মানে একদিন রেস্ট করতে চাই। তো যাই হোক, মাছটার জন্য আজকে রান্না করতে হলো। তো এই তো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব, তাহলে কিন্তু মানে মাছের ঝোলটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো এই যেখানে মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে, আমার এক তরকারি ভাত আর মাছের ঝোল। আর এদিকে বেদের খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, আর বেদের খাওয়ার জলও ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেদের খাওয়ার জল যখন গরম হয়, গরম করি, ফোটার পরে কিন্তু আরও 5 থেকে 7 মিনিট জলটাকে ভালো করে ফোটাই।
জলটা গরম করে আমি ফ্লাস্কে ঢেলে নিলাম। এই জলটা কিন্তু কালকে সকাল পর্যন্ত আমার হয়ে যাবে, কারণ জলটা যেহেতু প্রচণ্ড গরম, আমি কিন্তু ঠান্ডা করে বা ফুটানো জল আছে ওটার সাথে মিশিয়ে তারপরে কিন্তু খাওয়াবো। আর যেহেতু আজকে এক তরকারি ভাত রান্না করেছি, তাই কিন্তু আমার গ্যাসটাও বেশি নোংরা হয়নি, তাই শুধু একটু ভিজে কাপড় দিয়ে উপর থেকে মুছে নিলাম। আর রান্নার পরে কিন্তু বাসনও সেরকম বের হয়নি, শুধু একটা কড়াই বের হয়েছে। আর গ্যাসের টেবিলটাকেও খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর এখন কিন্তু বাসনটাকে আমি মাজবো না, কারণ একটাই কড়াই তো, এখন আর মাজবো না। আমি যখন খাবো, খাওয়ার পরে যখন বাসন বের হবে, তারপরে বেড যখন লাঞ্চ করবে, তারপরে যখন বাসন বের হবে, তারপরে কিন্তু আমি একবারে সব বাসন মাজবো। তো আপাতত এখন মানে রান্নাঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, এখন বেদের খিচুড়িটা তৈরি করলেই হয়ে যাবে। আর এদিকে আমি চলে এসেছি আমার প্রতিদিনকার জীবনের আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ করার জন্য, সেটা হচ্ছে 3 বেলা পাখিদেরকে খাবার দেওয়া। অ্যাকচুয়ালি এই অভ্যাসটা কাকু করে দিয়ে গেছে, কাকু পাখিদেরকে খেতে দিত। তা কাকু যাওয়ার পরে এখন ওই দায়িত্বটা আমি মাথায় নিয়েছি, এখন আমি খেতে দিই। এমনি কিন্তু গরুকে কিন্তু আমিও দিতাম, কাকুও দিত, কিন্তু পাখিদেরকে কিন্তু আমি আগে দিতাম না, শুধু কাকুই দিত। তো এখন এইভাবে বিস্কুট দিচ্ছি, আর ওদের চালও খায়, তো এখন আমি বিস্কুট দিলাম। বিস্কুটগুলোকে এইভাবে গুঁড়ো করে দিচ্ছি, আর ওরা যখন ইচ্ছে হবে তখন কিন্তু এসে খাবে। আর পাখি কিন্তু অনেকগুলো পাখি কিন্তু আসে। আর বেদের জামা কাপড় কিন্তু শুকিয়ে গিয়েছিল, ওগুলোকে কিন্তু আমি ঘরে নিয়ে রেখেছি। আর বাকি কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আমি এখানে আবারও শুকাতে দিয়েছি। এই যে দেখুন, বললাম না যে ওদের যখন সময় হবে তখন ওরা আসবে। দেখুন, একটা বুলবুলি পাখি এসেছে, আর দুটো ঘুঘু পাখি এসে পুরো স্পিডে খাচ্ছে। আর তাছাড়াও কিন্তু আরও অনেক পাখি আসে, ওগুলোর নাম কিন্তু আমার ঠিক জানা নেই। তো এদিকে তো বাইরে রোদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। তো এই কাপড়গুলো এই বিছানাতেই থাকবে, কারণ বেদ তো ঘুম থেকে উঠে এখানেই থাকবে, টিভি যেহেতু এই ঘরে আছে। আর জামা কাপড়গুলো ঝুড়িটার মধ্যে ভাঁজ করে আমি এই ঘরে নিয়ে আসলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাপ্পা বাড়িতে এসেছে, যেহেতু সারাদিন বাড়িতে আসেনি, তাই কিন্তু আইসক্রিম এনেছে আমার জন্য। আর এইটা কিন্তু নতুন একটা আইসক্রিম, আজকে ফার্স্ট টাইম আনলো। আর দোকানেও কিন্তু নতুন এসেছে, দুটো আইসক্রিমের, একটা তো বাপ্পার আর বাকি দুটো কিন্তু আমার। তো আপনারা কারা কারা আমার মতন এরকম আইসক্রিম লাভার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি সবাই আইসক্রিম লাভার, তো আমার কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটিকে এ পর্যন্তই থাক, রাত্রে আবার রান্না আছে, যেহেতু দুপুরে রান্না করিনি। তো ব্লগগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।